কি অবস্থা সবার? যতটা গর্জে ততটা কি আসলে বর্ষে? কেমন দেখলাম রাজকুমার সিনেমাটা? বন্ধুরা, আজকে আমি দুপুর 2টার শো দেখেছি। সকালে যেতে চেয়েছিলাম, কিন্তু আসলে নামাজ পড়ে তারপর কিছু খেয়ে দিয়ে তারপর সিনেমা দেখতে যেতে যেতে আমার একটু লেট হয়ে গেছে, যার জন্য আমি এই সিনেমার দুপুরের শোটা দেখতে পেরেছি। তো সেখানে গিয়ে আমি আবার পাবলিক রিভিউ নিয়েছি, যেটা তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো আমার এর আগের ভিডিওটা। তো ওইটাতে যারা আসলে রিভিউ দিয়েছে তাদের কথাবার্তা শুনে অনেকেই আবার কমেন্টে বলতেছে যে এরা হচ্ছে পেইড রিভিউয়ার, এরা হচ্ছে পেইড রিভিউ নিচ্ছে, এবং যারা রিভিউ দিচ্ছে, যারা হচ্ছে এই সিনেমা সম্পর্কে পজিটিভ কথা বলতেছে, তারাও পেইড। কিন্তু ব্যাপারটা কি আসলে এরকম? আমি কিন্তু আসলে পেইড রিভিউয়ার না, প্লাস যারা রিভিউ দিচ্ছে তারাও কোনো রকম টাকা পয়সা নিয়ে তারপর রিভিউ দিচ্ছে না। আসলে আমি একজন সাধারণ দর্শক, একজন শাকিব ফ্যান বলতে পারো, অথবা নিউট্রালও বলতে পারো, কারণ আমি যখন রিভিউ দিই তখন আমি আসলে যেটা সত্য সেটাই বলার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে এই যে এখন যে ভিডিওটা দেখবা, এখানে তোমরা একদম খুঁটিনাটি আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সিনেমাটা আসলে কতটুকু ভালো, কতটুকু সুপার ডুপার কিছু আমাকে উপহার দিতে পারলো, একজন দর্শক হিসেবে আমি আসলে কি পেলাম এই সিনেমা থেকে, সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করবো। তো শুরুতেই আমি এখন রাজকুমার সিনেমার পজিটিভ দিকগুলো তুলে ধরবো। শাকিব খানের অভিনয় ছিল আউটস্ট্যান্ডিং। বাবা চরিত্রে অভিনয় করা তারিক আনাম খান দারুণ ছিল। সোশ্যাল মিডিয়ার বদৌলতে আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এই সিনেমাতে বাবা চরিত্রে আরেকজন আছে, ইয়াং যে চরিত্রটা, সেখানে আরশ খান এই চরিত্রটা প্লে করছে। তো যেহেতু জেনে গেছি সেহেতু এটা নিয়ে একটু কথা না বললেই নয়। আরশ খানও এখানে দুর্দান্ত পারফরমেন্স করেছে। আমার কেন জানি মনে হচ্ছে যে তার জীবনে সে সেরা অভিনয় করেছে, কেননা তার অনেক নাটকের অভিনয় আমি দেখেছি, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, খুব মেকি ডায়লগ ডেলিভারি, আমার তার অভিনয় সোজা কথা বিরক্তি লাগতো। কিন্তু এই আরশ খানকে এই রাজকুমারে দেখতে গিয়ে আমি নতুনভাবে আবিষ্কার করলাম। সে খুব দারুণ একজন অভিনেতা হিসেবে এই সিনেমায় কাজ করেছে। সে আসলে বুঝতে পেরেছে যে এটা একটা বিশাল সুযোগ, যেখানে আমি আসলে অভিনয় করার সুযোগটা পাচ্ছি, যে শাকিব খানের বাবার চরিত্রে ভাবা যায় ব্যাপারটা, এটা ভবিষ্যতে আরশ খানকে কতটা সাপোর্ট দিবে এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, আরশ খান আসলেই দুর্দান্ত ছিল। তার যে চরিত্রটা আসলে সে প্লে করেছে সেখানে সে আসলেই আউটস্ট্যান্ডিংই ছিল। আরেকটা ব্যাপার, যেহেতু সবাই জেনেই গেছেন যে এই সিনেমাতে মাহিয়া মাহি আছে, এবং সেটা শাকিবের মা চরিত্রে। বন্ধুরা, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমি আমার এক ভিডিওতে অনেক আগে রাজকুমার নিয়ে যখন কোনো রিউমার ছড়ায়নি, কিচ্ছু হয়নি, কেউ জানে না আসলে কি চমক থাকতে চলেছে, তখনই আমি বলেছিলাম যে চমক আছে, খুব জোর গলায় বলেছিলাম যে চমক একটা আছে। তখন কিন্তু আমি আসলে ইচ্ছা করলে বলে দিতে পারতাম। এই ব্যাপারটা আমি আসলে তখনই একজনের মাধ্যমে জেনে গিয়েছিলাম, যে মাহিয়া মাহি এখানে আছে। তবে আমি তখনই মাহিয়া মাহির কথাটা শুনি নাই, তখন আমি শুনেছিলাম যে ইন্ডিয়ার কাউকে নেওয়ার চেষ্টা করা হয়েছিল শুরুর দিকে, কিন্তু পরবর্তী সময়ে মাহিয়া মাহি এবং পরিমণি দুজনের একজন থেকে তারা বাছাই করে নেয়। তো মাহিয়া মাহিকে অবশেষে কিন্তু তারা এই মা চরিত্রের জন্য সিলেক্ট করে। তো ব্যাপারটা কেমন অদ্ভুত না, যে মাহিয়া মাহি হচ্ছে শাকিব খানের নায়িকা চরিত্রে আমরা এতদিন দেখেছি, এখন রাজকুমার সিনেমাতে মাহিয়া মাহি শাকিব খানের মা, কেমনে কীভাবে মিলাইছে এটা তারা? এটাই হচ্ছে সবচেয়ে বড় চমক। এটা হচ্ছে রাজকুমার সিনেমার একটা হিডেন টপিক। তো এই হিডেন টপিক নিয়ে খুব বেশি কথা বলতে চাই না, শুধু এইটুকু বলতে চাই যে মাহিয়া মাহি এই সিনেমায় কেমন অভিনয় করলো, মাহিয়া মাহি মা চরিত্রে কেমন করলো, তাও আবার শাকিব খানের মা। সিরিয়াসলি বলতেছি, শাকিব খানের মা চরিত্রে মাহিয়া মাহি তার অভিনয় কেরিয়ারে সব থেকে বেটার পারফরমেন্সটাই করেছে। আমি কিন্তু বলতেছি না যে অন্যান্য অভিনেত্রী যারা মা ক্যারেক্টার প্লে করেছে ঢালিউডের অন্যান্য সিনেমায় বা কিংবদন্তি যারা আছেন তাদের তুলনায় ভালো করেছে, সেটা তো সম্ভবই না। মাহিয়া মাহি তার কেরিয়ারে সেরা অভিনয়টা করতে পেরেছে, এটা আমার কাছে সিনেমা দেখার সময় ফিল হচ্ছিল। ডাক্তার এজাজ, তার অভিনয়টা, তার যে ক্যারেক্টারটা পুরোটাই খুব উপভোগ্য ছিল। এই সব কিছুকে ছাড়িয়ে গেছে ঢালিউডের এক সময়কার কিংবদন্তি শক্তিমান অভিনেতা আহমেদ শরীফ, যার এক একটা হুঙ্কার একসময় বাংলা সিনেমার পর্দা কাঁপাতো। হ্যাঁ বন্ধুরা, আহমেদ শরীফকে তোমরা এখানে দেখতে পাবে। এখানে একটা বিশেষ ক্যারেক্টার সে প্লে করেছে, যে বিশেষ ক্যারেক্টারটা সে আসলে প্লে করেছে, এই ক্যারেক্টারটার জন্যই আমার মনে হয় যে এই সিনেমাটা দেখা উচিত। এই ক্যারেক্টারটাই আমার কাছে কোথাও গিয়ে সবচেয়ে বেশি মূল্যবান মনে হয়েছে সম্পূর্ণ সিনেমায়। এটা তোমরা আসলে এই সিনেমাটা দেখলে বুঝতে পারবা কেন আমি এইভাবে কথাটা বলতেছি। যেখানে শাকিব খান আছে, যেখানে হচ্ছে মাহিয়া মাহি আছে মায়ের ক্যারেক্টারে, যেখানে এই যে শাকিব খানের নায়িকা কোটনি কফি, বিদেশি নায়িকা, এত কিছুর ভিড়ে আহমেদ শরীফ কি এমন ক্যারেক্টার প্লে করলো যেটার কথা আমি আসলে আলাদা করে বলতেছি। কেন বলতেছি, এটা একটা প্রশ্ন। তো আমি মনে করি যে এই প্রশ্নের উত্তরটা খুব সহজ, সিনেমা দেখলে তোমরা বুঝে যাবা। আমি এখানে না বলাটাই বেটার। তবে আমি যেটা বলতে পারি যে আহমেদ শরীফকে যে চরিত্রের জন্য নেওয়া হয়েছিল সেটা তিনি খুব ভালোভাবে প্লে করতে পেরেছেন। এই বয়সে এসে আহমেদ শরীফ তার অভিনয়ের জাদু দেখিয়ে দিয়েছেন। পুরান চাল আসলেই ভাতে পারে। আহমেদ শরীফ এখানে এই পুরান চাল হয়ে কিন্তু ফিরে এসেছেন। আহমেদ শরীফের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটার প্রতি আমি আসলে ইমোশনাল হয়ে গেছিলাম। রাজকুমার সিনেমাতে আরেকজন অভিনেতা অভিনয় করেছে, যার নাম হচ্ছে ডিজে সোহেল। সে মূলত ভিলেন ক্যারেক্টার প্লে করে থাকে, আমরা সবাই জানি। সে একটু পরপর ইংলিশ বলে, বাংলার সাথে ইংলিশগুলো বেশ শুনতে বেশ দারুণ চমকপ্রদই লাগে। রাজকুমার সিনেমায় সে সম্পূর্ণ ইংলিশ বলে গেছে,
এই ব্যাপারটা আমার কাছে জাস্ট অ্যামেজিং লাগছে। সত্যিকার অর্থে যদি রাজকুমার সিনেমায় আসলে প্রাপ্তির জায়গাটাকে আমি আসলে দেখতে যাই, তাহলে আমি বলবো যে এই যে ডিজে সোহেলের মতন একজন অভিনেতা যে বাংলাদেশে আছে, কিন্তু আসলে এই যে দুঃখের বিষয় তাকে ঠিকমতো কাজেই লাগানো হয় না। আমি জানি না কেন, সে সারা বছর আমেরিকাতে থাকে, বাংলা সিনেমায় যখন তাকে দেখা যায় তখন তাকে ছোট ছোট ক্যারেক্টার দেওয়া হয়, কিন্তু দেখেন রাজকুমার সিনেমাতে সে যে ভিলেন রূপী একটা ক্যারেক্টার প্লে করেছে, দুর্দান্ত ছিল তার পারফরমেন্স, তার ডায়লগ ডেলিভারি, তার এক্সপ্রেশন, সব কিছু। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল যেন এটা অন্য কেউ ভয়েস ডাবিংটা করেছে, এতটা প্রফেশনাল, এতটা আমার মনে হচ্ছিল যে হলিউডের কোনো অভিনেতা তার জায়গায় থাকলে ঠিক এই পারফরমেন্সটার উপরে যাইতে পারতো না। অর্থাৎ দারুণ, দুর্দান্ত, মার্ভেলাস অভিনয় করেছে এই ডিজে সোহেল। তাকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, এই ক্যারেক্টার তাকে ছাড়া সম্ভব ছিল না। কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশের অভিনয় শিল্পীদের মধ্যে খুব কম অভিনয় শিল্পী আছে যারা এতটা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। ডিজে সোহেল পেরেছে, কেননা সে আমেরিকায় একদম সেটেল, আমেরিকাতেই সারা বছর সে থাকে, মাঝে মাঝে বাংলাদেশে ইদানিং আসে। এবার আসি শাকিব খানের নায়িকা, রাজকুমারের নায়িকা কোর্টনি কফির কাছে, যাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার ঝড় বয়ে গেল দুদিন আগে। আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম যে আসলে মনে হয় খুব একটা পারবে না, এক্সপেকটেশন রেখে লাভ নাই, সেখানে জল ঢেলে দিছে। কোর্টনি কফি যথেষ্ট ভালো অভিনয় করেছে, আসলে তার ক্যারেক্টারটাই এরকম। সে যে এই যে সিনেমাতে মুখ মিলাচ্ছে না, এই ব্যাপারটা আসলে পরিচালকের ভুলের কারণে হয়েছিল। সে চাইলে এটাকে ডিপ্লোম্যাটিক ওয়েতে অন্যভাবে প্রেজেন্ট করতে পারত, গানের মধ্যে ওই মুখ মিলানোর ব্যাপারটাই থাকতো না, তাহলেই হয়ে যেত। কারণ সে আসলে বাঙালি না, সে বাংলা ভাষায় মুখ মিলাবে কেন? তো সিনেমাতে যে চরিত্রে সে অভিনয় করেছে, সেই চরিত্রটা সে খুব দুর্দান্তভাবে প্লে করেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি জাস্ট একটু বলি, সম্পূর্ণটা বলা যাবে না, কোর্টনি কফি এই সিনেমাতে আসলে মেন কোনো ক্যারেক্টারই না। এই সিনেমার গল্পটা আসলে কোর্টনি কফি আর শাকিব খানের প্রেমের কোনো গল্প না। এই সিনেমার গল্পটা হচ্ছে শাকিব খান, শাকিব খানের বাবা, শাকিব খানের মা, এই তিনজনকে কেন্দ্র করে গল্প। কাজেই এই সিনেমার গল্পে শাকিব খানের নায়িকা শাকিব খানের সাথে রসায়নটা কেমন জমলো, শাকিব খানকে কেমন করে ভালোবাসলো, কতটা ম্যাচ করলো নায়িকার সাথে, কি করলো, এই সমস্ত ব্যাপারগুলো আসলে এই সিনেমায় কাউন্টই হবে না। এই সিনেমার মূল বিষয়গুলো ঠিক থাকলে সিনেমা দুর্দান্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি। পরিচালক কেমন প্রেজেন্টেশন করেছে সেটা হচ্ছে দেখার বিষয়। তো আমি বলবো যে কোর্টনি কফি তার জায়গায় ঠিক ছিল, তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে সেখানে সে ফিল করে নাই। বলতে পারেন কোর্টনি কফির এই চরিত্রটা হচ্ছে সিনেমার একটা হেল্পিং হ্যান্ড, শাকিব খানের একটা হেল্পিং হ্যান্ড। আর শাকিব খানের কথা কি বলবো, শুরুতেই তো বললাম অনবদ্য অভিনয়। শাকিব খান দিনকে দিন যেভাবে নিজেকে অভিনয়ে শানিত করতেছেন, এই অভিনেতা শুরুর দিকে যেরকমটা ছিলেন না। ওই যে বলতাম না, আমি মাঝে মাঝেই তো আমার অনেক ভিডিওতে বলেছি যে শাকিব খানের অভিনয় যদি কেউ আসলে বুঝতে চায় তাহলে তার শুরুর দিকের সিনেমাগুলো দেখতে হবে। সে আসলে ভালো একজন অভিনেতা, কিন্তু তাকে ডিরেক্টররা ভালোভাবে ব্যবহার করতে পারে নাই। কম বাজেটের বস্তা বস্তা সিনেমায় সে তাকে মেলে ধরার সেই সময়টা পায় নাই, যে সময়টা এখন একটু একটু করে পাওয়া শুরু করেছে। আর সেখানেই সে প্রমাণ রেখে চলেছে। পরিচালক যতই বুদ্ধিহীন হোক, পরিচালকের যতই প্রেজেন্টেশন ক্ষমতা কম হোক, খেয়াল করে দেখে থাকবেন যে শাকিব খান কিন্তু ইদানিং খুব ভালো পারফরমেন্স করতেছে। প্রিয়তমা সিনেমাটাতে শাকিব খানের অভিনয়ের যে ধারটা ছিল সেটা কিন্তু রাজকুমারে আরও 2 গুণ 3 গুণ বেড়ে গেছে। চোখে পানি চলে আসা, শাকিব খানের লুকে যে একটা স্যাড ভাইব চলে আসা, শাকিব খান যখন হচ্ছে মাকে না পেয়ে দিশেহারা হয়ে যাচ্ছে, তো এই ব্যাপারগুলো না আসলে আপনাকে টাচ করে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার মুখে শুধু পজিটিভ কথা একের পর এক শুনতে শুনতে হয়রান হয়ে গেছেন, অস্থির হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন যে কিরে ভাই, এই ভাই কি পুরো সাকিবিয়ান দেখি, সব কিছু শুধু পজিটিভ পজিটিভ পজিটিভ, তাহলে কি এই সিনেমায় নেগেটিভ কিছু নাই? কিন্তু আমি যে সিনেমা দেখে আসলাম কিছুটা কেমন জানি লাগলো, সেটার কি হবে? ঠিকই ধরতে পেরেছেন, আমি যা বলেছি এতক্ষণ সেগুলো আমার কাছে মনে হয়েছে বলে বলেছি, কিন্তু তার মানে এই না যে এর বাইরে কোনো নেগেটিভ বিষয় এই সিনেমাতে আমার চোখে পড়ে নাই। এখন আমি যে ব্যাপারগুলো, অর্থাৎ নেগেটিভ যে বিষয়গুলো আমি উল্লেখ করব, এই বিষয়গুলো যদি ঠিকঠাকভাবে মেনটেন পরিচালক করতে পারতো, স্ক্রিপ্ট রাইটার যদি করতে পারতো, তাহলে এই সিনেমা হতো শতাব্দীর সেরা সিনেমা, হতে পারতো। শতাব্দী বেশি বলে ফেললাম, আচ্ছা, যুগে যুগে এই ধরনের সিনেমা খুব কম হয়, এই ধরনের একটা কথা আমি এখানে বলতে পারতাম যদি এই যে এখন যে নেগেটিভ বিষয়গুলো তুলে ধরবো এই ব্যাপারগুলো সলভ করা যেত। এই সিনেমায় অভিনেতা অভিনেত্রীদের পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না, টেকনিক্যাল যে বিষয়গুলো ছিল সেগুলোও মোটামুটি দুর্দান্ত ছিল, হলিউড একটা ভাইব তো অবশ্যই দিয়েছে, লোকেশন একদম টপনস ছিল, এটা নিয়ে কোনো কমপ্লেনই নাই। শুধুমাত্র হলিউডের লোকেশন না, অর্থাৎ আমেরিকার পোর্শনগুলো না, আমি যদি জাস্ট পাবনার কথা বলি, পাবনার যে লোকেশনগুলো এত সুন্দর লেগেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না, ড্রোন শটগুলো দুর্দান্ত ছিল। কিন্তু এত পজিটিভ বিষয়গুলোকে একদম পেছনে ফেলে দিবে এই কয়েকটি নেগেটিভ বিষয়। সবচেয়ে বড় হতাশার নাম হচ্ছে এই সিনেমার অ্যাকশন দৃশ্য। হ্যাঁ, এই সিনেমার অ্যাকশন দৃশ্য মাত্র একটা। হ্যাঁ, ঠিকই শুনতেছেন, অ্যাকশন দৃশ্য মাত্র একটা। এবং এই সিনেমার এই অ্যাকশন দৃশ্য টোটালটাই শ্যুট করা হয়েছে স্লো মোশনে। কি দরকার ছিল ভাই? হিমেল আশরাফ ভাইকে বলছি, কি দরকার ছিল হিমেল আশরাফ ভাই এরকম স্লো মোশনে পুরো শটটা নেওয়ার? অ্যাকশন দৃশ্যটার বাজেট কিন্তু কম ছিল না, আয়োজন কিন্তু কম ছিল না, কোনো কিছুরই কমতি ছিল না। শাকিব খান এবং তার কোয়ার্টিস্টরা সবাই কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে। অ্যাকশন দৃশ্যটা বেশ জাঁকজমকি ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। সবচেয়ে বিরক্তির বিষয় যেটা ছিল সেটা হচ্ছে পুরা সিনটাই স্লো মোশন। একটা ঘুষি দিচ্ছে স্লো মোশন, একটা লাথি দিচ্ছে স্লো মোশন,
শাকিব খান ঘুষি মারতেছে, ভিলেন উড়ে গিয়ে পড়তেছে, শাকিব খান হিট করতেছে, সব কিছু স্লো মোশনে দেখতে দেখতে একটা সময় গিয়ে কেমন যেন একটু বিরক্তি ফিল হয়। তো এত বড় বাজেটের একটা সিনেমা, অ্যাকশন দৃশ্যে এত মনোযোগ দিলেন, ফ্যান্টম ক্যামেরা দিয়ে শ্যুট করলেন, কিন্তু আসল জায়গাটায় নজর দিতে পারলেন না। হিমেল আশরাফ ভাই, আপনি তো নিজের মুখেই বলেছিলেন যে সাউথ ইন্ডিয়ান একটা ফিল পাবে দর্শক, অথবা আন্তর্জাতিক মানের একটা সিনেমার ভাইব থাকবে। অবশ্যই আছে, সেটা আমি অস্বীকার করতেছি না, কিন্তু এই অ্যাকশন দৃশ্যটা নিয়ে আমার যথেষ্ট কমপ্লেন আছে। এখানে সম্পূর্ণ দৃশ্যটাই স্লো মোশন দেওয়াটা মোটেই যুক্তিসঙ্গত হয় নাই। মাঝে মাঝে ফাস্ট, মাঝে মাঝে স্লো, ইভেন আমি বলবো যে খুব রাখলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। এই ব্যাপারটা আমি কলকাতার কিছু সিনেমাতেও লক্ষ্য করেছি, বাংলাদেশের কিছু সিনেমাতেও লক্ষ্য করলাম, মানে পুরো সিকোয়েন্সটাই স্লো করে দেয়, খুব ইজি একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ভিলেনের সাথে টাসেল খুবই কম। ওই একটা অ্যাকশন দৃশ্যেই টাসেল হয়েছে, তারপরে কি হয়েছে সেটা আর বলতে চাই না, জাস্ট মানে ব্যাপারটা জমেও জমলো না। ভিলেনকে দিয়ে গল্পে আরেকটা মোড় কিন্তু নেওয়া যেত, গল্পে কিন্তু আরও টার্ন টুইস্ট আসতে পারতো। আমার সাথে আমি মনে করি যে প্রত্যেকটা সাকিবিয়ানও একমত হবে যে এই গল্পে কোনো টুইস্ট পাই নাই, টার্ন পাই নাই। যখন আমি একটা সিনেমা দেখব তখন সেই সিনেমা হোক রোমান্টিক, সেই সিনেমা হোক স্যাড, সেই সিনেমা হোক অ্যাকশন, সেখানে সব কিছুর একটা সামঞ্জস্য থাকতে হবে। একবারে মাদা হয়ে গেলে ব্যাপারটা জমে না। এই সিনেমাটার সব কিছু ভালো, কিন্তু এই সিনেমাতে অ্যাকশন দৃশ্য মাত্র একটা, ওই যে বললাম, এটা আমার কাছে খুব একটা জমজমাট লাগলো না। ওই যে পুরাটা স্লো করে দিয়েছে। এই জন্য মানে ফ্যামিলি ড্রামা টাইপ সিনেমাতেও কিছুটা থ্রিলার কিন্তু ডিমান্ড করে, কিছুটা না, ভালো পরিমাণে থ্রিলার কিন্তু ডিমান্ড করে। আর থ্রিলার বিষয়টা ঠিক থ্রিলার না, টার্ন টুইস্ট, এই ব্যাপারটা থাকাটা খুবই জরুরি ছিল। আমি জানি না বাকিদের কী মনে হয়েছে, কিন্তু সিনেমা হলে সিনেমা দেখে তো আমার এটাই মনে হলো যে এই সিনেমাতে আরও অনেক টার্ন টুইস্ট থাকতে পারতো, বা গল্পের প্রেজেন্টেশনটাই অন্যরকম হতে পারতো। আমি বলবো যে আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি এই একই গল্প অন্য পরিচালকের হাতে পড়তো, বিশেষ করে রায়হান রাফি টাইপ কারো হাতে পড়তো, তাহলে এটা ইতিহাস হয়ে যেত, যে ইতিহাসটা হিমেল আশরাফ মুখে মুখে করেছে। আরেকটা নেগেটিভ সাইড যেটা আমার চোখে বারবারই পড়তেছিল, সেটা হচ্ছে সবাই আমরা জানি যে মাহিয়া মাহি এই সিনেমাতে আছে, তাও আবার শাকিব খানের মা ক্যারেক্টারে। তো কোথাও গিয়ে মাহিয়া মাহিকে আমরা ভাইরাল ইস্যুগুলোতে এবং সম্প্রতি সময় ইলেকশন, তারপর কিছু কিছু ব্যাপার স্যাপার তার ব্যক্তিগত লাইফে, এগুলোতে ইনভলভ থাকার কারণে ফেসবুকে অহরহ দেখেছি মাহিয়া মাহি চোখের সামনে দিয়ে এত পরিমাণে ঘুরঘুর করেছে। তাছাড়া শাকিব খানের অনেক সিনেমাতে সে নায়িকা হিসেবে কাজ করেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে একজন মেইন স্ট্রিম নায়িকা। তো এই নায়িকাকে যখনই আমি দেখতেছি একজন দর্শক হিসেবে, আমার কাছে বারবারই ওই ফিলটা আসতেছে যে এটা তো নায়িকা, এটা তো নায়িকা। এটা আমার মনের দোষ হতে পারে, আমি কিন্তু বলতেছি না যে মাহিয়া মাহি খারাপ অভিনয় করছে, যথেষ্ট ভালো অভিনয় সে করছে, কিন্তু তাহলে কি হবে? ওই যে আমার মন বোঝে না, মন বারবারই কেন যেন ভাবতেছে যে এটা তো নায়িকা, এটা তো নায়িকা, মানে মা যে এই ব্যাপারটা না আমি ফিল করতে পারতেছিলাম না। লাস্টের দিকে গিয়ে আবার আমি একটু ফিল করতে পেরেছি। কিন্তু দেখেন আরশ খান যে আবার অভিনয় করছে, তাকে দেখে আমার কাছে একদম ন্যাচারাল লাগছে। কেন লাগছে? যদিও তার দাড়িটা ন্যাচারাল লাগে নাই, যাই হোক, কিন্তু তার অ্যাক্টিং তাকে সম্পূর্ণ ন্যাচারাল লাগছে। কারণ আরশ খানকে আমি খুব একটা স্ক্রিনে দেখি নাই, হাতে গোনা দুই একটা দেখছি। আমার তার অভিনয় ভালো লাগতো না, এই কারণে আমি দেখতাম না। কিন্তু এই সিনেমায় সে যথেষ্ট ভালো অভিনয় করেছে, এবং তাকে যেহেতু আমি কম দেখেছি, সে যেহেতু অত বড় মাপের কোনো তারকা না, তাকে আমার ন্যাচারাল লাগছে। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছিল যদি এই সিনেমাতে কোনো কিংবদন্তি অভিনেত্রী, মানে প্রাক্তন, যারা হচ্ছে এখন আর সিনেমাতে আসে না, অভিনয় করে না, যেমন শাবানা, অথবা শাবানাকে যদি আনা সম্ভব নাও হয়, আরও এরকম অনেকেই আছে যারা কিন্তু দীর্ঘদিন সময় পার হয়ে গেছে যে তারা আসলে সিনেমাতে নেই, তাদেরকে ফিরিয়ে আনা যেত, হঠাৎ করে একজনকে ফিরিয়ে আনা যেত এরকম, যে যাকে আসলে দর্শক চায় কিন্তু পায় না, শাকিব খানের মার চরিত্রে, তাহলে ব্যাপারটা আরও বেশি জমজমাট হয়ে যেত। আর ইয়াং এজের কথা বলতেছেন, ইয়াং এজে ওই বুড়ো বয়সের মানুষটাকেই কিন্তু ইয়াং এজে রূপান্তরিত করা সম্ভব ছিল। ওই যে প্রস্থেটিক মেকআপ যেটা মাহিয়া মাহি বা শাকিব খানকে দিয়ে বুড়ো লুক করা হয়েছে, এই ব্যাপারটাই কিন্তু একজন বৃদ্ধ মহিলার ক্ষেত্রেও করা যেত। এই বয়সে এসেও রোজিনা চম্পাদের যে ফিটনেস, সেই ফিটনেস দেখে তো আমার তাই মনে হয় যে তাদেরকে দিয়ে, এই যে শাকিব খানের মা চরিত্রে যেখানে মাহিয়া মাহি কাজ করেছে, এখানে তাদেরকে দিয়ে কিন্তু ভালো একটা কাস্টিং হয়ে যেত। এই সিনেমায় গান অনেকগুলা, এতগুলা গান দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা তো এমনিতেই তিনটা গান তো এমনিতেই শুনে ফেলেছি, এর মধ্যে সিনেমার ভিতরে আরও 2টা গান আছে। হ্যাঁ, এতগুলা গান হওয়ার কোনো আমি আসলে প্রয়োজন ফিল করলাম না। রাজকুমার সিনেমাটার ট্রেলার কেন আসলো না, এটা আপনি রাজকুমার সিনেমা দেখলে বুঝে যাবেন। এবং আপনি যদি একজন প্রকৃত সিনেমা প্রেমী মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে হিমেল আশরাফের জায়গায় অন্য কেউ থাকলে এই সিনেমাটা কোন লেভেলে যেতে পারতো, আর এখন কোন লেভেলে আসলে আছে। তো বন্ধুরা, আপনারা যারা এই সিনেমাটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কাছে আসলে কেমন লেগেছে। আমি যে এতক্ষণ ভরে কথাগুলো বললাম, আপনার কাছে কি আমার সাথে মনে হয় যে আপনি একমত? যাই হোক, আরেকটা কথা, প্রিয়তমাকে কি এই রাজকুমার বিট করতে পারলো? যেভাবে রাজকুমার নিয়ে হিমেল আশরাফ বলেছিল, সেটা কতটুকু মিলল? ওখানে একটা টার্ন টুইস্ট ছিল, সেই টার্ন টুইস্টটা আমি এই রাজকুমারে মিসিং পেয়েছি, মানে আমি পাইনি। কিন্তু এই রাজকুমারে আবার একটা ব্যাপার আমি পেয়েছি, সেটা হচ্ছে যে এটা এমন একটা সিনেমা যেখানে দেশপ্রেম আছে, খুব গভীরভাবে ফিল করা যায়, এমন কিছু সিকোয়েন্স আছে, এমন কিছু ঘটনা আছে এই সিনেমাতে
তো সেই ব্যাপারটা আমার কাছে মুগ্ধকর একটা ব্যাপার লেগেছে, আমাকে নিজেকে মুগ্ধ করেছে, আমাকে মুগ্ধ করেছে, একজন দর্শক হিসেবে গর্বিত করেছে। আমি বলবো যে আমেরিকার মাটিতে গিয়ে এই ধরনের একটা সিনেমা করা, এই ধরনের একটা গল্প সেখানে আমাকে উপহার দেওয়া, একজন দর্শক হিসেবে আমি আসলে বিশাল কিছুই উপহার পেয়েছি। সেই জায়গা থেকে বলবো যে এই সিনেমা নিয়ে প্রাউড করা যায়। আরেকটু যদি টার্ন টুইস্ট থাকতো তাহলে মনটা ভরে যেত। তারপরে বলবো বাংলা চলচ্চিত্র যে এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু এই সিনেমা দেখলে আপনি কিছুটা হলেও ফিল করবেন। অ্যাটলিস্ট লোকেশন আপনাকে মুগ্ধ করবে, আপনার কাছে মনে হবে না যে এটা বাংলা সিনেমা, সেই বস্তা পচা সিনেমা, সেই ঢিসুম ঢিসুম সিনেমা। হ্যাঁ, মনে হবে যে এটা কোনো একটা বড় কোনো ইন্ডাস্ট্রির সিনেমা আপনি দেখতেছেন। বলিউড, হলিউড, এদের সিনেমার যে পিকচার কোয়ালিটি, সেই কোয়ালিটির সাথে আপনি কোথাও গিয়ে ম্যাচ করতে পারবেন। ও আরেকটা কথা, শুরুতে না এই ব্যাপারটা একদম খেয়ে দিছিল, ওই যে গানটা আমি একাই রাজকুমার, ওইটা দিয়ে দিছিল, ওইটুকু আমি দেখি নাই ইচ্ছা করে, বুঝছেন, তখন বাইরে ছিলাম। ধন্যবাদ সবাইকে।